আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা রাখি সকলেই ভালো আছো, সুস্থ আছো এবং স্বাস্থ্যবিধি মেনে তোমরা চলাফেরা করছো এবং বেশিরভাগ সময় বাসায় অবস্থান করছো। তো শিক্ষার্থীবৃন্দ, আজ আমি বিএসসি শিক্ষার্থী পাসকোর্স শিক্ষার্থীদের পঞ্চম পত্র থেকে পঞ্চম পত্রের প্রথম অধ্যায় অর্থাৎ নিউমেরিক্যালের প্রথম অধ্যায় থেকে তোমাদের কিছু সূত্র আলোচনা করবো এবং তার আলোকে কিছু আমি করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমি মোহাম্মদ সানাউল ইসলাম, প্রভাষক গণিত, শহীদ জিয়া ডিগ্রি কলেজ, বাগবাড়ি গাবতলী, বগুড়া থেকে তোমাদেরকে আজকের ক্লাসে স্বাগতম জানাচ্ছি। তোমরা ক্লাসটি গুরুত্ব সহকারে ফলো করো এবং এখনও যারা তোমার বন্ধুরা ক্লাসে সক্রিয় হতে পারেনি তাদেরকে তোমরা শেয়ার করে ক্লাসে আমন্ত্রণ জানাও, যাতে তারাও উপকৃত হতে পারে। তো আজকে আমি নিউমেরিক্যাল অ্যানালাইসিস, সাংখ্যিক বিশ্লেষণ, নিউমেরিক্যাল অ্যানালাইসিস অর্থ সাংখ্যিক বিশ্লেষণ, এই বই থেকে নিউমেরিক্যাল অ্যানালাইসিস থেকে তোমাদের প্রথম অধ্যায় থেকে একটি সূত্র আলোচনা করবো এবং তার আলোকে অঙ্ক করব। আজকে যে সূত্র আলোচনা করব সেটা হলো বাইসেকশন মেথড অর্থাৎ দ্বিখণ্ডন পদ্ধতি। বাইসেকশন মেথড বা দ্বিখণ্ডন পদ্ধতি। বাইসেকশন মেথড বা দ্বিখণ্ডন পদ্ধতিটা কি, এটা আমরা আগে জেনে নিই। বাইসেকশন পদ্ধতি এমন একটি পদ্ধতি যা অনির্ণীয় অরৈখিক সমীকরণের সমাধান নির্ণয়ের জন্য একটি সহজ এবং বিশ্বাসযোগ্য পর্যায়ক্রমিক পদ্ধতি। বাইসেকশন পদ্ধতি এমন একটি পদ্ধতি যা অরৈখিক সমীকরণের সমাধানের জন্য একটি সহজ এবং বিশ্বাসযোগ্য পর্যায়ক্রমিক পদ্ধতি। এই পদ্ধতি একটি তথ্যের উপর প্রতিষ্ঠিত। যদি এফএক্স ফাংশনটি আমি বলে নিচ্ছি আগে, এফএক্স ফাংশনটি a less than or equal x less than or is equal b এই ব্যবধির মধ্যে অবিচ্ছিন্ন হয় এবং এফএ ও এফবি এর বিপরীত চিহ্নযুক্ত হয়, তাহলে এ ও বি এর মধ্যে এফএক্স = 0 সমীকরণের অন্তত একটি মূল বিদ্যমান। যদি মূলটি x0 হয় তাহলে f of x0 = 0 হবে এবং a less than or equal x0 less than or equal b হবে, এই সীমার মধ্যে থাকবে। তো এটা তোমাদের 2-1 নম্বর জন্য প্রশ্ন আসে যে বাইসেকশন মেথড বা দ্বিখণ্ডন পদ্ধতি কি। তো বাইসেকশন মেথড বা দ্বিখণ্ডন পদ্ধতি আমি আবার বলছি যে
বাইসেকশন পদ্ধতি বা দ্বিখণ্ড পদ্ধতি একটি অরৈখিক সমীকরণের সমাধান নির্ণয়ের জন্য একটি সহজ এবং বিশ্বাসযোগ্য পর্যায়ক্রমিক পদ্ধতি। এই পদ্ধতি একটি তত্ত্বের উপর প্রতিষ্ঠিত। তা হলো, যদি f(x) ফাংশনটি এরকম f(x) ফাংশনটি a less than or equal b, f(x) ফাংশনটি এই ব্যবধির মধ্যে অবিচ্ছিন্ন হয় এবং f of a ও f of b, এটা f of a এবং f of b বিপরীত চিহ্ন যুক্ত হয়। অর্থাৎ আমরা ওই ফাংশনে f এর x এর জায়গায় a বসাবো, x এর জায়গায় b বসাবো। তাহলে যদি একটা ধনাত্মক আসে একটা ঋণাত্মক আসে, তাহলে a ও b এর মধ্যে একটা মূল থাকবে, অন্তত একটা মূল থাকবে। এটা আমরা নিশ্চিত করে বলতে পারি। সেটাই এই উপপাদ্যে বলা হচ্ছে বা মেথডে বলা হচ্ছে। তো দ্বিখণ্ড পদ্ধতি এমন একটি পদ্ধতি যা অরৈখিক সমীকরণের সমাধানের জন্য একটি সহজ এবং বিশ্বাসযোগ্য পর্যায়ক্রমিক পদ্ধতি। এই পদ্ধতি একটা তত্ত্বের উপর প্রতিষ্ঠিত। যদি ফাংশনটি f(x) ফাংশনটি এই ব্যবধির মধ্যে অবিচ্ছিন্ন হয় এবং f(a) ও f(b) পরস্পর বিপরীত চিহ্ন যুক্ত হয়, তাহলে a ও b এর মধ্যে অন্তত একটি মূল f(x) = 0 সমীকরণের মধ্যে বিদ্যমান। আর যদি মূলটি x0 হয়, তাহলে x0 হবে x0 হলে x0 less than or equal b less than or equal a হবে। তাহলে মূলটা এই সীমার মধ্যে থাকবে। এটা হলো আমাদের দ্বিখণ্ড পদ্ধতি মেথড। এবার আমরা আসি যে এই মূল বের করা, এই সমীকরণের মূলগুলো আমরা যে বের করবো তার নিয়মটা কি, মূলগুলো বের করার নিয়মটা কীভাবে আমরা করব। এই মূল বের করার নিয়ম জানতে হলে তোমাদের 3টি ধাপ অতিক্রম করতে হবে। তাহলে প্রথম ধাপ 1। ধাপ 1 আমরা x সমান 0, 1, 2, 3, 4 এগুলো বসাবো, এই মানগুলো বসাবো। আমাদের প্রথম ধাপে কাজ হলো x সমান আমরা 0, 1, 2, 3, 8 করে এভাবে বসাবো। বসানোর পরে ক্রমিক দুটি মান নিব, অর্থাৎ 1, 2, 2, 3 এরকম মানের জন্য একটা যদি এরকম আসে, f(x) যদি less than 0 হয়, তাহলে অপরটির জন্য হবে f(x) greater than 0। অর্থাৎ একটার জন্য যদি ঋণাত্মক আসে, আরেকটার জন্য আসবে ধনাত্মক। অর্থাৎ f of 1 যদি greater than এটা যদি less than 0 হয়, তাহলে f of 2 greater than 0 হবে, এরকম। অর্থাৎ ক্রমিক দুটো মান আমরা নিব, নেওয়ার পরে ক্রমিক দুটো মান বসানোর পরে আমরা একটা পাবো ধনাত্মক মান আর একটা পাবো ঋণাত্মক মান। তারপরে এটা আমাদের তাহলে একটা মূল হবে। মূলটা কি হবে তাহলে? এখন দ্বিতীয় ধাপে যাব আমরা। ধাপ 2তে কি হবে? তাহলে আমাদের টেস্ট হয়ে গেল যে দুটি ক্রমিক মানের জন্য আমরা একটা ধনাত্মক মান পেলাম, একটা ঋণাত্মক মান পেলাম। এবার মূলটা কি হবে? তাহলে মূলটা হবে এখন x0 সমান হবে 1 ও 2 এর মধ্যে সুবিধাজনক একটি মান। যেহেতু আমাদের ব্যবধি হচ্ছে a to b, a ও b এর মধ্যে আমাদের ব্যবধি, তাহলে এখানে আমরা মান পেলাম হলো
একটা পেলাম 1 আর একটা 2, এই জন্য আমার মনে করতেছে যে একটা 1 এর জন্য ঋণাত্মক পাইছি আর 2 এর জন্য ধনাত্মক পাইছি। তাহলে আমাদের সুবিধাজনক মান হবে এরকম x নট, তাহলে আমরা বলতে পারি এটা 1.5 নিতে পারি, আমরা 1 নিতে পারি, 2 নিতে পারি। এ থেকে, তাহলে এ থেকে b এর মধ্যে সুবিধাজনক মান হচ্ছে এটা, অর্থাৎ এর জন্য 1 এর জন্য আমরা ঋণাত্মক পাইছি, 2 এর জন্য ধনাত্মক পাইছি। তাহলে a হলো এখানে 1 আর b হলো 2। তাহলে এটা আমরা পাচ্ছি হলো 1.5 এরকম পাচ্ছি, মানে গড় a প্লাস b বাই 2, 1 প্লাস 2 বাই 2, তাহলে 1.5। তাহলে ইচ্ছা করলে আমরা এখন এই তিনটা মানের জন্যই মূল পেতে পারি, তিনটাই আমাদের মূল হতে পারে। এখন কোনটা দ্বারা এই সমীকরণটা সিদ্ধ হবে, তাহলে সেটাই হবে এই সমীকরণের মূল। তো 1.5 দ্বারা যদি এই মূল সমীকরণটা সিদ্ধ হয় তাহলে 1.5 হবে এই সমীকরণের মূল। আর এটা হলো, তাহলে এইভাবে আমরা x নট, এরপরে তৃতীয় ধাপে যাব। ধাপ 3 আমরা যাব এভাবে x1 x2 xn এর মান পর্যায়ক্রমে নির্ণয় করতে হবে, পর্যায়ক্রমে নির্ণয় করতে হবে। এরপর আমাদের x নট পেলাম, এরপর x1 x2 x1 xn এভাবে আমরা মূলগুলো নির্ণয় করব। তাহলে নির্ণয় করব এবং কোনটার জন্য সমীকরণটা সিদ্ধ হচ্ছে, কোনটার জন্য সমীকরণটা সিদ্ধ হয়, অর্থাৎ মূলটা ওই সমীকরণ করে দিলে রেজাল্ট 0 আসে, f সমান 0 পাওয়া যায়, তাহলে সেটা হবে ওই সমীকরণের মূল। এখন এগুলো আমরা কিভাবে বের করব, x1 x2 xn কিভাবে বের করবো এগুলো? এগুলো বের করতে যেয়ে আমাদের যদি আমাদের সমীকরণ সিদ্ধ না হয়, f সমান যদি 0 হয় তাহলে তো আমরা তো রেজাল্ট পেয়ে গেলাম, ওটাই হবে ওই সমীকরণের। যদি x1 দ্বারা সিদ্ধ হয় তাহলে x1 ওই সমীকরণের মূল, x2 দ্বারা সিদ্ধ হয় তাহলে x2 ওই সমীকরণের মূল, x3 দ্বারা সিদ্ধ হয় x3 ওই সমীকরণের মূল হবে। কিন্তু যদি সিদ্ধ না করে তাহলে কি করা যায়? যেমন এমন একটা ইকুয়েশন আছে এরকম, x³ - x - 1 = 0, এই সমীকরণ। তাহলে এই সমীকরণে আমরা মূল চাচ্ছি, তাহলে এই সমীকরণে তিনটে মূল আছে, যেহেতু কিউবিক ইকুয়েশন তিনটে, এবং মূলগুলো জটিল মূল। মূলগুলো কীভাবে আছে আমরা বুঝতে পারছি না। যদি দ্বিঘাত সমীকরণ, ত্রিঘাত সমীকরণের যে বাস্তব মূল থাকে সেগুলো আমরা সহজেই বুঝতে পারি বা সিদ্ধ করতে পারি। এখানে যদি আমরা 1 বসাই তাহলে সমীকরণটা কি সিদ্ধ করতেছে? এটা সিদ্ধ করতেছে না। 2 বসালেও সিদ্ধ করতেছে না, তাহলে 1 2 এই সমীকরণের মূল হচ্ছে না। এভাবে আমরা যে বাস্তব মানে বসাই না কেন, এটা সমীকরণকে সিদ্ধ করবে না, যেহেতু এটা জটিল মূল এগুলো। এইগুলোর সমাধানের জন্যই এই পদ্ধতি বাইসেকশন মেথড বা দ্বিখণ্ডন পদ্ধতি, যে এরকম জটিল ইকুয়েশনের আমরা সলিউশন বা মূল বের করতে পারি, তার একটা সহজ এবং বিশ্বাসযোগ্য পর্যায়ক্রমিক পদ্ধতি হলো এই বাইসেকশন মেথড পদ্ধতি। তো আমি ধাপগুলো তিনটা ধাপ আবার বলছি। প্রথমে আমরা 0 1 2 3 এভাবে আমরা মানগুলো বসাবো, বসায় দেখব যে ক্রমিক দুই কোণ মানের জন্য একটা ধনাত্মক এবং একটা ঋণাত্মক মান পাওয়া যায়। তাহলে প্রথম যে মূলটা আমরা পাবো সেটা হবে ওই দুই যোগফলকে 2 দিয়ে ভাগ করলে, অর্থাৎ গড় করলে আমরা একটা মূল পাবো। সেটা ওই সমীকরণকে সিদ্ধ করে কিনা সেটা আমরা টেস্ট করব। এটা একটা হলো x নট একটা মূল, প্রথম মূল হলো। তারপর যদি ওই হিসাবটা যদি আমরা যে সিদ্ধ করতে সেখানে যদি 0 না আসে, যদি ধনাত্মক আসে অথবা ঋণাত্মক আসে, ইকুয়াল ক্যালকুলেশনটা যদি ধনাত্মক অথবা ঋণাত্মক আসে, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? যদি ধনাত্মক আসে সেই ক্ষেত্রে আমাদের বুঝতে হবে যে মূলটা হবে x নট প্লাস x নট ও a এর মধ্যে, x নট ও a এর মধ্যে থাকবে, তাহলে মূলটা হবে x নট ও a এর মধ্যে বিদ্যমান হবে। আর যদি ঋণাত্মক হয়, হিসাবটা যদি ঋণাত্মক আসে, তাহলে বুঝতে হবে এটা x নট ও b এর মধ্যে থাকবে, তাহলে মূলটা থাকবে x নট ও b এর মধ্যে থাকবে এটা। তাহলে আমাদের লক্ষ্য রাখতে হবে যে এটা আসলে যে আমরা মূলগুলো পর্যায়ক্রমিকভাবে বের করে দেখবো যে এটা আসলে 0 হয় কিনা, 0 করা যায় কিনা, সমীকরণটা মূলটা বসায় 0 করা যায় কিনা। 0 যদি না হয় তাহলে দুই রকম সমস্যা হবে, একটা হলো ধনাত্মক আসতে পারে রেজাল্ট, একটা ঋণাত্মক আসতে পারে। তা ধনাত্মক যদি আসে তাহলে আমাদের বুঝতে হবে যে মূলটা x নট এবং এর মধ্যে
আছে, আর যদি ঋণাত্মক হয় তাহলে এক্স নট এবং বির মধ্যে থাকবে। আচ্ছা, তাহলে এখন একটা অঙ্কের মাধ্যমে আমরা এই অঙ্কের মাধ্যমে আমরা করার চেষ্টা করি সলিউশনটা কেমন হয়। তাহলে এখানে একটা আমাদের প্রশ্নের উত্তর জানা হয়ে গেল যে বাইসেকশন মেথড পদ্ধতি কি এবং এই পদ্ধতিতে অরৈখিক সমীকরণের কোন একটা সমীকরণের মূলগুলো বের করার নিয়ম কি। তাহলে আমি আবার সংক্ষেপে বলছি যে বাইসেকশন মেথড পদ্ধতি একটি অরৈখিক সমীকরণের সমাধানের জন্য একটি সহজ এবং বিশ্বাসযোগ্য পর্যায়ক্রমিক পদ্ধতি। এই পদ্ধতি একটা তথ্যের উপর প্রতিষ্ঠিত। যদি এফএক্স ফাংশনটি ওই ব্যবধি এ লেস দ্যান ইকুয়াল এক্স লেস দ্যান ইকুয়াল বি এর মধ্যে অবিচ্ছিন্ন হয় এবং এফ অফ এ এবং এফ অফ বি এর মান যদি ভিন্নযুক্ত হয় অর্থাৎ ধনাত্মক এবং ঋণাত্মক হয়, তবে এ ও বি এর মধ্যে অর্থাৎ এ ও বি দুটো মূল এখানে এই দুইয়ের মধ্যে অন্তত একটি মূল এফএক্স ইকুয়াল জিরো সমীকরণে বিদ্যমান থাকবে। তাহলে মূলটি যদি আমরা এক্স নট মনে করি তাহলে এক্স নট হবে এফ অফ এক্স নট সমান 0 হবে এবং এটা হবে এ লেস দ্যান ইকুয়াল এক্স এক্স নট লেস দ্যান ইকুয়াল বি হবে। এটা আমি লিখে দিয়ে গেলাম। আর ধাপগুলো কি করব? ধাপগুলো প্রথম ধাপে আমরা টেস্ট করব যে দুটা ক্রমিক সংখ্যা নিয়ে এটা একটা ধনাত্মক একটা ঋণাত্মক আসে কিনা সেটা আমরা টেস্ট করব। তারপরে আমরা টেস্ট করব যে এটা কত আসে। তারপর আমরা দেখব যে প্রথমে আমরা চেষ্টা করবো এটা ধনাত্মক ঋণাত্মক করার। ঋণাত্মক করা হয়ে গেলে আমরা এক্স নট প্রথম মূলটা বের করে নিব গড় করে, হ্যাঁ, এ প্লাস বি বাই 2 করে। তারপরে দ্বিতীয় ধাপে যাব আমরা। দ্বিতীয় ধাপে হলো তাহলে আমাদের মূলটা হবে 1.5 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে। আর তৃতীয় ধাপে যে আমরা এক্স নট যেভাবে বের করলাম ঠিক একইভাবে x1 x2 x3 x4 এভাবে যতদূর আমাদের যেতে প্রয়োজন হয়, অর্থাৎ x10 পর্যন্ত x12 পর্যন্ত আমাদের যাওয়া লাগতে পারে। তো আমরা দেখবো যে সরাসরি 0 না হলেও 0-র কাছাকাছি যেন যেতে পারি আমরা, তাহলে আমরা ওই মূলটা শনাক্ত করতে পারবো। তো শিক্ষার্থীবৃন্দ, আমি প্রথমে এই সমীকরণটাকে ফাংশন আগে ধরে নিচ্ছি। তা ধরি f(x) সমান x3 minus x minus 1। তাহলে প্রথমে আমরা কি করব? ফাংশনটা f(x) আকারে ধরে নিব। তারপর প্রথম ধাপে আমাদের কাজ কি ছিল, নিয়ম কি ছিল? মূল বের করা। যে x এর মান আমরা বসাবো। x এর মান যদি আমরা এখানে ধাপ 1, তো x সমান 1 হলে কি হচ্ছে? এখন f of 1 সমান 1 কিউব minus 1 minus 1 সমান এখানে হচ্ছে -1। তাহলে এটা হলো লেস দেন 0। এই যে আমরা একটা মান পাইছি লেস দেন 0, একটা ঋণাত্মক মান পাইছি। এখন 2 বসায় দেখি x সমান 2 হলে কি হবে? 2 হলে f of 2 সমান পাবো 2 কিউব -2 -1 সমান কত পাবো? এখানে পাবো লক্ষ্য করি এখানে পাবো 8 minus 3, তাহলে কত? 5। তাহলে এটা হলো গ্রেটার দেন 0। তাহলে এই যে আমরা পেলাম, কি পেলাম? একটা লেস দেন 0 পেলাম, একটা গ্রেটার দেন 0 পেলাম, একটা ঋণাত্মক পেলাম, একটা ধনাত্মক পেলাম। আচ্ছা, এখন আমি 1 2 মান বসালাম। এখানে আমি তো 0 বসাইনি, 0 তো ইচ্ছে করে বসাতে পারতাম। তাহলে এখানে 0 বসাই, 0 বসলে এখানে 0 এখানে 0, এখানে -1 পাচ্ছি। তারপর 1 বসালে কি পাচ্ছি? 1 বসালে এখানে 1 এখানে 1 এখানে 1। তাহলে 0 বসালে আমরা এখানে -1 পেতাম, আবার 1 বসালেও আমরা -1 পাচ্ছি। তাহলে কিন্তু একটা ধনাত্মক এবং একটা ঋণাত্মক পাচ্ছি না। তাহলে আমাদের এটাই হলো এই পদ্ধতির একটা প্রথম হলো মেসেজ, যে আমরা প্রথমে কী করবো? এমন দুটো ক্রমিক মান বসাবো, ক্রমিক সংখ্যা বসাবো যাতে একটা ধনাত্মক মান পাওয়া যায় এবং একটা ঋণাত্মক মান পাওয়া যায়। তাহলে ধরি x নট সমান 1 প্লাস 2/2 এরকম। তাহলে এটা হবে 1.5, এটা হবে 1.5 হবে। আমরা যে দুটো টেস্ট করলাম x সমান 1 2 বসালাম, তাহলে এই সমীকরণের দুটো মূল আমরা যেটা বলছিলাম যে a লেস দেন ইকুয়াল x লেস দেন b, তাহলে এখানে 1 লেস দেন x লেস দেন 2 এরকম হচ্ছে।
তার মানে কি দাঁড়ালো, এক্স এর জায়গাতে 1 আর বির জায়গায় 2, তাহলে এখানে মূলটা এ 1 এবং 2 এর মধ্যেই থাকবে, এটা আমরা নিশ্চিত। তাহলে তার মধ্যে 1.5, 1.5টা কোথায় আছে, এর মধ্যেই 1 এবং 2 এর মধ্যেই আছে, তাই না? এটা একটা মাঝামাঝি মান। তাহলে আমরা এখানে ভিতরটা একটা কথা লিখে দিতে পারি যে তাহলে উপরোক্ত সমীকরণের বা f(x) এর একটি মূল এবং 1 ও 2 এর মধ্যে বিদ্যমান বা 1 ও 2 এর মধ্যে লুকায়িত আছে, এই কথাটা আমরা বলে দিতে পারি। আর তাহলে আমরা x0 পেলাম, তাই না? এখন এটা আমরা এখানে বসাবো, এই মানটা আমরা এই ইকুয়েশনে বসে দিব। তাহলে অতএব f of x0 সমান হবে 1.5 u minus 1.5 minus 1। তাহলে এটা আমরা কি পাচ্ছি, আচ্ছা এই ক্যালকুলেশনটা এখন আমরা কি করব, এটা আমরা ওই যে বলছিলাম যে ক্যালকুলেটরে আমাদের রেডিয়ান করে নিতে হবে, ডিগ্রি থাকলে রেডিয়ান করে নিতে হবে। আচ্ছা রেডিয়ান করে নিয়ে আমরা এই হিসাবটা করব, 1.5 কে কিউব করব, তারপর -1.5 করব, -1 করব, অথবা এরকম -1.5 আর -1 হলে এটা হলো -2.5, তাহলে এটা কিউব করে 2.5 বিয়োগ করব। অর্থাৎ জাস্ট এটা ক্যালকুলেশন, তোমরা সায়েন্সের স্টুডেন্ট যে কোনোভাবে এটা তোমরা ক্যালকুলেশন করবে, এটা কোনো ব্যাপারই না। এখানে নিউমেরিক্যাল অঙ্কগুলো সবই আসলে ক্যালকুলেটরের ঝলক ছাড়া কিছুই না। ক্যালকুলেটর যে যত এক্সপার্ট হতে পারবে, যে যত টেপাটেপি করতে পারবে, যে দ্রুত ক্যালকুলেশন করতে পারবে, তার অঙ্কটা দ্রুত হবে, কারণ এখানে ক্যালকুলেশনই বিষয় আসলে। এবং এই ক্যালকুলেশনগুলো সিম্পল যোগ বিয়োগ গুণ পাওয়ারের হিসাব ছাড়া কিছু না। তো আমার এই ক্যালকুলেশনটা আমি তাহলে তোমাদের এখানে আমি বই থেকে দেখাই দিচ্ছি, কারণ এটা করে দেখাতে গেলে অযথা সময় নষ্ট হবে। তা না করে আমি এখান থেকে মানটা আসলে কী পাই, আমরা এখানে আমরা মানটা পাচ্ছি, দেখো 1.5 বসে আমরা পাইছি 0.875, 0.875 যা ধনাত্মক। তাহলে আমি যে একটা কথা বলছিলাম, তোমাদের খেয়াল আছে কিনা একটু আবার লক্ষ্য করো, যে আমাদের যদি এই সমীকরণ, এই মূলটাই যদি এই সমীকরণের মূল হতো, তাহলে কিন্তু এটা এই মূলটা তারা এই সমীকরণে সিদ্ধ হতো। এটা আমরা জানি যে কোনো সমীকরণের মূল যদি ওই সমীকরণকে সিদ্ধ করে, তাহলে ওটা ওই সমীকরণের মূল। এটা যেমন x² - 5x + 6 = 0, এই সমীকরণ দুটো মূল 2 এবং 3, তার 2 দ্বারাও সমীকরণটা সিদ্ধ হবে, 3 দ্বারাও সিদ্ধ হবে। তাহলে সেই একই রকম, সেটাই আমরা এখন জাস্ট যাচাই করতেছি যে মূলগুলো বের করার জন্য কোনটা 0 হয় বা 0-র কাছাকাছি আসে কিনা। তাহলে আমরা বললাম যে যখন এখানে 0 না হচ্ছে, তখন সেক্ষেত্রে আমাদের পরবর্তী ধাপে যেতে হবে। পরবর্তী ধাপটা কি, যে এখানে যদি ধনাত্মক আসে আর যদি ঋণাত্মক আসে, তাহলে দুই ধরনের কেস হবে। তাহলে এখানে ধনাত্মক আসছে, ধনাত্মক হলে কি বলছিলাম যে এটা হবে মূলটা থাকবে এর মধ্যে ছোটটার সাথে, এটা প্লাস এটাও এটার মধ্যে 1.5, এটা তো মাঝামাঝি আছে, এটা এবং ছোটটা কোনটা 1, তাহলে 1.5 এবং 1 এর মধ্যে থাকবে। আর যদি এখানে ঋণাত্মক আসতো, তাহলে 1.5 এবং 2 এর মধ্যে থাকতো। এই জিনিসটা খেয়াল রাখতে হবে। এখানে 0 আসবে, ধনাত্মক আসবে, ঋণাত্মক আসবে, এর বাইরে তো কিছু না, এই তিনটার মধ্যেই আসবে। 0 আসলে তো কোথায় নেই, হয়ে গেল ওটা সমীকরণের মূল। তো এটা আমরা এখন টেস্ট করবো, তাহলে এটা পাচ্ছি আমরা। তাহলে এখন দেখি তাহলে x1 কি হবে। তাহলে অতএব x1 আমরা কি লিখবো, x1 হলো এখানে বলছিলাম যে 1.5 এর সাথে 1 যোগ হবে ভাগ 2 হবে। তাহলে এটা এসব কত আসবে, এটা হচ্ছে 2.5, তাহলে 1.25 সম্ভবত, এটা মুখোমুখি হচ্ছে, ক্যালকুলেটরে তোমরা করতে পারো 1.25, হ্যাঁ 1.25। তাহলে আমাদের পরবর্তী মূলটা আমরা পাবো কি, তাহলে এই মূলটা তো হলো না, তাহলে আমরা এখন পরবর্তী মূলে যাচ্ছি। তার পরবর্তী মূলটা আমরা কি পেলাম, 1.25 পেলাম। তাহলে এখন আমরা কি করব, এটা আবার এই সমীকরণকে সিদ্ধ করে কিনা, f(x) সিদ্ধ করে কিনা, সেটা আমরা এখন দেখি। তাহলে এখানে আমরা লিখবো অতএব f of x1 সমান 1.25 কিউব মাইনাস 1.25 মাইনাস 1, এটা আমরা হিসাব করব। খুবই সহজ নিউমেরিক্যালের অঙ্কগুলো। একই নিয়মের অঙ্ক তোমরা অনেকগুলো করতে পারবে যদি একটা নিয়ম বোঝো এবং ক্যালকুলেশন যদি তোমরা এক্সপার্ট হও,
তাহলে কোনো ব্যাপারই না নিয়মের কোনো ভালো মার্ক তোলা, এখানে ফুল মার্কে উঠানো যায় এবং অঙ্কগুলো হুবহু কমন পড়ে। কাজেই তোমরা ক্লাসগুলো ভালোভাবে লক্ষ্য করো। তাহলে এখানে x1 সমান আমরা বসালাম, এখানে যদি বসাই দিই তাহলে এইরকম পাচ্ছি, x এর জায়গায় এটা, x এর জায়গায় এটা, ঠিক x0 যেভাবে বসানো হয়েছে x1টা একইভাবে। তাহলে এখানে আমরা হিসেব করে এখানে আমরা ওই একই বললাম যে এটা ক্যালকুলেটারে বাহাদুরি ছাড়া কিছুই না। এখানে ক্যালকুলেটার যে যত এক্সপার্ট হবে সে তত দ্রুত এই ক্যালকুলেশনটা করতে পারবে। তাহলে এখানে ক্যালকুলেশনটা করে নিয়ে আমরা পাবো, এখানে পাবো আমরা 1.25 বসায় পাবো মাইনাস 0.2968 যা ঋণাত্মক। আচ্ছা, এবার তাহলে কি হলো, তাহলে এবার কি অবস্থা দাঁড়ালো, এখানে আমার কাছে ধনাত্মক, তাহলে ধনাত্মকের জন্য আমরা এখানে আবার কি পেলাম, x1 এর জন্য আবার পেলাম আমরা ঋণাত্মক মান। তাহলে এবার ঋণাত্মকের জন্য কি, তাহলে এখন পরবর্তী মূলটা কি হবে, তাহলে পরবর্তী মূলটা হবে এখন এখানে এটা আমরা পাইছি x1 পাইছি 1.25, এটা তো থাকবেই। তাহলে আগের যে দুটো মূল আছে সেই দুটো মূলের মধ্যে যেটা বড়, যে মূলটা বড়, এখানে এই মূলটা বড় 1.5, এই মূলটা বড়, তাহলে এই মূলটা নিব। তাহলে পরবর্তী মূলটা হবে আমাদের এটা x2 হবে, অর্থাৎ x2 সমান হবে 1.25 যোগ 1.5 ভাগ এটা হবে। তাহলে এটা সমান আমরা পাবো 1.375। তাহলে আমরা এখানে যেটা পেলাম আবার বোঝার চেষ্টা করি। তাহলে আমরা কি বলবো, আমরা ধনাত্মক মান পাবো, আগে ঋণাত্মক পাবো। তাহলে যখন ঋণাত্মক মান পাবো তখন এখানে আমরা x1 যেটা পাইছি সেটা তো নিবই, আর তার আগে যে দুটো মূল আমাদের ব্যবহার হয়েছে 1.5 আর 1, তাহলে এখানে বড় যেটা সেটা নিব, সেটার সাথে এটা আবার গড় করবো। তাহলে এটা পেলাম, এটা আবার কি করবো, x2টা আমরা ঠিক একইভাবে এই সমীকরণ বসে দেবো, অর্থাৎ মূল সমীকরণে বসায় দেবো। তাহলে এখানে বসে দিলে পাবো এরকম x2 1.375 কিউব মাইনাস 1.375 মাইনাস 1, এটা হবে। এটা বুঝতে পারলে কিনা আবার তোমরা লক্ষ্য করো। তাহলে x1টা আমরা প্রথমে বের করবো, তারপর x1, তারপর x2, এভাবে আমরা দেখি কত দূর যাওয়া যায়। হ্যাঁ, পর্যায়ক্রমিক যেহেতু পর্যায়ক্রমিক, তাহলে কত দূর কোথায় যায় আমরা দেখি 0 পাই। আচ্ছা, তাহলে এটা আমরা পাচ্ছি, এটা হিসাবটা আমি এখান থেকে দেখাচ্ছি। এটা পাবো 0.2222, তারপরে হলো 46, এটা বলা হচ্ছে যা ধনাত্মক। আচ্ছা, এখানে আবার কি পেলাম, আবার এখানে আবার ধনাত্মক পেলাম। তাহলে এখন আবার কি করবো, এখন এখানে x2 তো পাইছি আমার এটা, তো ধনাত্মকের জন্য কি বলছিলাম যে আবার আগের দুটো মূল দেখবো। এখানে আবার x1 আমরা, এখানে আবার x2 তে আমরা আগের দুটো মূল দেখবো, এখানে 1.25 1.5। তাহলে এখানে যে মূলটা ছোট সেটা নিব, এখানে যে মূলটা ছোট সেটা নিব ধনাত্মকের জন্য। রিসেন্ট যে মূলটা পেলাম সেটা, আর আগের যে মূল দুটো থাকবে তার ছোটটা হবে। তাহলে এখানে x3 কত হবে, তাহলে x3 সমান হবে 1.375 প্লাস 1.25 বাই 2, এটা আমরা পাবো। এটা থেকে আমরা পাচ্ছি 1.3125, 1.31, এটা আমরা পেলাম। এটা আমরা
x3 পেলাম, তাহলে এখানে আমরা আবার অতএব f of x3 কত সেটা বের করব। f of x3 তাহলে এখানে 1.3125 কিউব মাইনাস 1.3125 মাইনাস 1 এটা করব। তাহলে এটা করলে আবার আমরা পাবো x3 বসায় পাবো মাইনাস 0.0515 এটা আবার কি হয়েছে যা ঋণাত্মক। এটা আবার হয়েছে, এটা কিন্তু আবার ঋণাত্মক হয়েছে, তাই না? এটা কিন্তু আবার ঋণাত্মক মান পাইছি আমরা, এবং আমরা 0 কাছাকাছি যাচ্ছে আসলে। এটা 0.0 আসছে মানটা, 0.0515। দেখি এর চেয়ে ছোট মান আসে কিনা, সেটা আমাদের রেজাল্ট হবে। তাহলে এটা হলো ঋণাত্মক। তাহলে ঋণাত্মকের জন্য আমরা কি করব? তাহলে এখানে যে মূলটা আছে রিসেন্ট মূল, এই মূলের সাথে আগের যে মূল আছে এটার সাথে আমরা আগের যে মূল, যে দুটো মূল, এই দুটোর মধ্যে যেটা ছোট ঋণাত্মকের জন্য তাহলে বড়টা নিতে হবে। এটা বড়, এটা ছোট, তাহলে এটা নিব প্লাস এটা নিব, এই দুটো গড় করব। তাহলে x4 হবে, অর্থাৎ x4 সমান হবে 1.3125 প্লাস 1.375 বাই 2 এটা নেব। তাহলে এটা হবে x4, এটা সমান আসবে 1.3437 এই মানটা আমরা পেলাম। তাহলে এ পর্যন্ত আমরা আবার বোঝার চেষ্টা করি। যদি আমরা এই একটা বুঝি, এই x0টা যদি আমরা বুঝি বা x1টা আমরা যদি বুঝি, তাহলে পরবর্তীতে আমরা সবগুলো বুঝতে পারবো, খুবই সহজ বিষয়। তাহলে প্রথমে আমরা টেস্ট করব, ইকুয়েশনে আমরা দুটা ক্রমিক মান বসাবো। হ্যাঁ, যে ক্রমে 1 2 বসায় যদি না হয় তাহলে 2 3 বসায় দেখবো, 2 3 না হলে 3 4 বসায় দেখবো। এভাবে একটা ধনাত্মক একটা ঋণাত্মক মান কখন আসে সেটা দেখবো, এটা টেস্ট করতে হবে। তাহলে মূলটা ওই দুই সংখ্যার মধ্যে থাকবে। তাহলে আমরা এখানে বুঝতেছি যে 1 এবং 2 এর মধ্যে ওই মূলটা বিদ্যমান। তাহলে আমরা সেই মূলটা কি হতে পারে, সে মূলটা আসলে গড় করে আমরা পাচ্ছি, যেহেতু 1 এবং 2 এর মধ্যে আছে মূলটা, তাহলে 1.5 হতে পারে, আবার 1.5 এর চেয়ে বড় হতে পারে, 1.5 এর চেয়ে ছোটও হতে পারে, 1ও হতে পারে, 2 হতে পারে। তাহলে 1 থেকে 2 এর মধ্যে তো অনেক মান আছে, জটিল সংখ্যা, বাস্তব মান আছে অনেক। তাহলে এই মানগুলো আমরা আসলে কোনটা হচ্ছে সেটা আমরা দেখবো। তাহলে আমরা প্রথমে একটা অনুমান করে দিচ্ছি যে এটা হতে পারে x0 সমান 1.5 হতে পারে, এমন ধরে নিচ্ছি। তাহলে এটা যদি হয়, তাহলে সমীকরণটা সিদ্ধ করতো। তাহলে আমরা তখনই বুঝবো যখন যে মূলটা হবে সেটা ওই সমীকরণকে সিদ্ধ করবে। তাহলে এখানে সিদ্ধ কিন্তু করেনি, এখানে আমরা 0 পাইনি, তাহলে এখানে 0.875 পাইছি, তার মানে যা এটা ধনাত্মক। তাহলে আমি বলছিলাম যে যদি 0 না হয় সেই ক্ষেত্রে ধনাত্মক আসতে পারে, ঋণাত্মক আসতে পারে হিসাবটা। তো ধনাত্মক আসলে আমরা কি করব, যে এখানে যে আমরা গড় পাইছি এটার সাথে আমরা ছোট সংখ্যাটা যোগ করব, করে 2 দিয়ে ভাগ করব, করে আমরা x1 পাবো। এটা তারপরে এটা আবার ওই মূল সমীকরণ বসে দিব, দিয়ে এখানে আমরা পাচ্ছি এটা পাচ্ছি ঋণাত্মক। তাহলে ঋণাত্মক হলে আবার কি হবে, ঋণাত্মক হলে হবে যে আমরা গড় পাইছি, এই গড় পাইছি এটার সাথে আবার পূর্বের যে দুটো মূল তার আবার বড় যেটা সেটা আমরা নেব। 1.5 এখানে বড়, তাহলে 1.5 দিতে এখানে নেওয়া হয়েছে এখানে। তাহলে এটা একটা হলো। এরপর এখানে আমরা আসছে ধনাত্মকের ক্ষেত্রে আবার আমাদের ওই যে এখানে আমরা যে মূলটা পাইছি সেটা লিখবো, পূর্বের যে মূল দুটা সেই দুটা মূলের মধ্যে যেটা এখানে যেটা ছোট সেটা লিখবো 1.25 আর 1.5, 1.25 ছোটটা লিখবো। আবার এখানে আসলে ঋণাত্মক আসলে কি, তাহলে এই মূলটা লিখবো প্লাস উপরে যে দুই মূল, এই দুই মূলের মধ্যে বড় যেটা সেটা আমরা নিব। তাহলে এইভাবে আমরা এক্সপোর্ট পর্যন্ত আসলাম। আচ্ছা, তাহলে এক্সপোর্টে এখন আমরা এটা এক্সপোর্টটা এখন আমরা ওই ইকুয়েশনে বসে দিই। তাহলে এটা আবার এরকম আসতেছে এক্সপোর্ট, অতএব f of
x4 এটা সমান আমরা পাবো 1.3437, এটার উপর কিউব হবে মাইনাস 1.3437 মাইনাস 1। এটা আমরা হিসাব করলে পাবো, এটা আমরা ক্যালকুলেটর থেকে হিসাব করবো। হ্যাঁ, x4 সমান পাবো হচ্ছে 0.0826, 0.0826, যা ধনাত্মক। তাহলে এটা আবার আমরা কি পেলাম, এটা আবার আমরা ধনাত্মক পেলাম। তাহলে x5 কি হবে, অর্থাৎ x5 তাহলে আগের মূলটা আমাদের হচ্ছে এটা 1.3437, 1.3437, এর সাথে আমরা যোগ করব আগের যে দুটো মূল তার মধ্যে ছোটটা হবে, ধনাত্মক হলে ছোটটা হবে 1.25 ভাগ 2। তাহলে এটা আমরা এখন বসে দিব এখানে। x4 হলো 1.31, এটা এখানে এই দুটোর মধ্যে দেখতে হবে 1.3125, এই মূলটা আমাদের এখানে ছোট, তাহলে এটা না 1.1.3125। তাহলে এটা আমরা পাবো হিসাব করলে এটা পাবো 1.3281, 1.3281 এটা পাবো। তাহলে এখানে অতএব f অফ x5 এটা সমান পাবো 1.3281 কিউব মাইনাস 1.3281 মাইনাস 1, এরকম পাবো। তাহলে এটা হিসাব করলে আমরা পাবো 0.01446 যা ধনাত্মক। এখানে আমরা পাবো 0.01446, এটা হলো ধনাত্মক। তাহলে এটা ধনাত্মক আসলো। তাহলে এখন পরের মূলটা কি হবে, x6টা কি হবে? তাহলে x6টা এটা আমাদের প্রায় 0 কাছাকাছি চলে আসছে, 0.014, এটা প্রায় 0 কাছাকাছি মান। তো এখন পরবর্তী যে মূলটা হবে সেটা হবে আমাদের কাঙ্ক্ষিত মূল, সেটা আমরা কিভাবে পাবো? তাহলে এখানে আমরা আগের যে মূলটা পাইছিলাম এই মূলটা লিখবো, ধনাত্মকের কারণে এই মূল লিখবো, তারপরে ছোটটা লিখতে হবে, দুটোর মধ্যে যেটা ছোট সেটা লিখতে হবে 1.3125, হ্যাঁ এই দুটোর মধ্যে যে ছোট যেটা সেটা লিখতে হবে, ধনাত্মকের কারণে ছোটটা, ঋণাত্মকের কারণে বড়টা লিখতে হয়। তাহলে অতএব এটা x6 তাহলে কি হচ্ছে, তাহলে অতএব x6 সমান আমরা পাবো এরকম 1.3281 তাহলে x সমান আমরা পাবো, অতএব x6 সমান পাবো এটা 1.3281 প্লাস এই দুটোর মধ্যে ছোট যেটা 1.3125, এটা বাই 2 পাবো। এটা হিসাব করলে আমরা পাবো 1.3202, এটা পাবো। সুতরাং 2 দশমিক স্থান পর্যন্ত মূলটি হলে, সুতরাং
দশমিক স্থান পর্যন্ত উল্টি 1.32 0 থেকে। তাহলে শিক্ষার্থীবৃন্দ দেখো, তাহলে আমরা এখানে এসে ধনাত্মক পেলাম, যেহেতু তাহলে ধনাত্মকের জন্য কি হবে, পূর্বের যে মূলটা পাইছিলাম আমরা সেই মূলটা তো থাকবেই, সেই মূলটা আগে লিখবো 1.32181। তারপরে এই মূলের ক্ষেত্রে আমরা যে দুটো মূল ব্যবহার করছি সেটার মধ্যে যেটা ছোট সেটা নেব 1.3125 লিখে এটা আবার বর করবো, করলে আমরা এটাই আমরা কাঙ্ক্ষিত রেজাল্ট মনে করতেছি এখানে, যেখানে যেহেতু এখানে জিরোর কাছাকাছি মান আসছে এটা 0.015, আর এর আগে আমরা একটা মান আরেকটা পাইছিলাম আমরা -0.05 পাইছিলাম সম্ভবত, এরকম 0.515 এরকম। তাহলে এটা এই মানটা আরও কাছাকাছি, যার জন্য আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট হবে এটা। তো শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের বাইসেকশন মেথড পদ্ধতিতে আমি পদ্ধতিটা কিসের আলোচনা করলাম, এবং এই পদ্ধতিতে কীভাবে অরৈখিক সমীকরণের মূল বের করতে হয় তা ভাবগুলো বের করলাম, দেখালাম, এবং একটি অঙ্ক করে তা তোমাদেরকে দেখালাম। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা যদি কিছুটা ধারণা পেয়ে থাকো তাহলে আমার মনে হয় এই অঙ্কগুলো তোমাদের দ্বারা খুব সহজেই করা সম্ভব, এবং তোমরা চেষ্টা করতে থাকো। আমি পরবর্তী ক্লাসে আবার এই বাইসেকশন পদ্ধতিতে আরও দু একটি অঙ্ক করাবো। করার পরে আমি আরও একটা ইম্পর্টেন্ট মেথড আছে, নিউটন র্যাপসন মেথড। এই মেথডের মাধ্যমে তোমাদেরকে আমি পরবর্তী আরও একটি ক্লাস নেব, অর্থাৎ এই অধ্যায়টা আমি আরও 2-3 দিন তোমাদেরকে করাবো, যাতে তোমাদের এখান থেকে অঙ্ক করতে সমস্যা না হয়। বাইসেকশন মেথড পদ্ধতিটা অঙ্ক পরীক্ষায় আসে, নিউটন র্যাপসন মেথড পদ্ধতিতেও পরীক্ষায় আসে। কাজে এই মেথডগুলো তোমাদের গুরুত্ব সহকারে বুঝতে হবে এবং করতে হবে, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আর বললাম যেটা, যে ক্যালকুলেশনে বেশি ক্যালকুলেটরে কাজ করার কাজ আর কি তেমন, এখানে যোগ বিয়োগ গুণ ছাড়াতে কেমন বলছে, এই কাজগুলো যাতে দ্রুত করা যায় এবং যাতে তোমাদের কোনো কারণে যাতে মিস না হয় যে এটা ক্যালকুলেটরতে রেডিয়ান আছে না ডিগ্রিতে আছে। প্রথমে তোমরা যেদিন নিউমেরিক্যাল পরীক্ষা থাকবে সেদিন তোমরা অবশ্যই এটা চেক করে নেবে যে ক্যালকুলেটর ডিগ্রিতে আছে না রেডিয়ান আছে। রেডিয়ানে তোমরা অবশ্যই এটা করে রাখবে ক্যালকুলেটর, এবং ক্যালকুলেশনটা তোমরা যত দ্রুত করা যায় তাহলে তোমরা তত সময় সেভ করতে পারবা পরবর্তী অঙ্কের জন্য। কারণ প্রতিটা অঙ্কে এখানে ক্যালকুলেশনেরই আসলে কাজ, নিউমেরিক্যাল অঙ্কগুলো প্রতিটা অঙ্কে তোমাদের ক্যালকুলেটর লাগবেই, ক্যালকুলেটর ছাড়া করতে পারবে না, এবং এমন ক্যালকুলেটর ছাড়া এগুলো করাই সম্ভব না। এই হিসেবগুলো তুমি এমনিতে কেমনে করবে? এখন যদি এটা যদি তুমি 3 বার গুণ করতে যাও অন্য জায়গায়, তোমার এক অঙ্ক করতেই তোমার 2 ঘন্টা লেগে যাবে, তাহলে তুমি অন্য অঙ্ক করবে কখন? কাজেই ক্যালকুলেটর অত্যধিক এক্সপার্ট হতে হবে। আর অন্যের যেন তোমরা আশায় না থাকো যে অন্যজনের ক্যালকুলেটর দেখে আমি করবো। তোমাদের সবারই কিন্তু এই নিয়মের পরীক্ষার দিন অবশ্যই ক্যালকুলেটর সঙ্গে নিতে হবে। তো শিক্ষার্থীবৃন্দ, আজকে ক্লাসে তোমাদেরকে এ পর্যন্ত আমি করালাম। তো তোমরা কোভিড-19 করোনা ভাইরাসের কারণে যেহেতু বাসায় অবস্থান করছো, তো অযথা সময় তোমরা অপব্যয় না করে, নষ্ট না করে তোমরা অনলাইন ক্লাসগুলো, সব স্যারের ক্লাসগুলো তোমরা গুরুত্ব সহকারে ফলো করো, এবং সে অনুযায়ী তোমরা তোমাদের প্রিপারেশন চালিয়ে যাও। তো সকলের শুভকামনা এবং সুস্বাস্থ্য কামনা করে আজকে আমি আমার ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।